রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। সিটি ব্যাংক প্রেজেন্টস রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আর শুরু করি, অনেকগুলো প্রসঙ্গ তো আছে, শুরু করি এটি দিয়ে যে শুরু থেকেই একদম নির্বাচনী আলোচনা শুরু থেকেই শুনছিলাম যে ইসলামী দলগুলোর জন্য এক বাক্সে ভোট, এটি জামাতের আমির থেকে শুরু করে জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, কিন্তু শেষে একদম এসে দেখা গেল সেই ইসলামী আন্দোলনের সাথে, মানে ইসলামী আন্দোলনের সাথে শুরু থেকে জোটের সমীকরণটা ছিল, কিন্তু শেষে এসে তাদের সাথে জোট ভেস্তে গেল, বরঞ্চ মাঝখান থেকে জোটে ঢুকে গেল এনসিপি। এতে আসলে মানে জোটের চেহারাটা কেমন হলো, বা যদি জিজ্ঞাসা করি কোন দল এতে কতটুকু লাভবান হলো, আর যারা গেল বা গেল না, যেতে পারলো না, তাদের লাভ ক্ষতির হিসাবটাই কেমন? মোস্তফা ফিরোজ। আহ, না, এটা তো লসই। এটা তো লাভের কিছু নেই, বরং একটা বড় ধরনের একটা ঝাঁকুনি আহ, খেলো আর কি এই জোট। তাদের এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল ছিল ইসলামী আন্দোলন, এবং হাত পাখা প্রতীকটাও পরিচিত, এবং তাদের সব নির্বাচনী এলাকায় কিছু ইয়ে আছে, ভোট আছে, খারাপ না। তো সেটা যখন সরে গেল, এবং সরে যাওয়ার সময় আহ ইসলামী আন্দোলন একটা বক্তব্য নিয়ে আসলো, সেটা আবার জামাতের বিপক্ষে চলে গেল। সেটা হলো যে ইসলামী আন্দোলন যে যুক্তিটা দাঁড় করালো, যে এটা ইসলামী জোটের লক্ষ্য তো শরিয়া আইন প্রতিষ্ঠা করা, কিন্তু জামাতে ইসলামের তারা ওই বিভিন্ন পশ্চিমাদের কাছে এবং খ্রিস্টান সম্প্রদায়ের কাছে তারা বলছে যে এটা হচ্ছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো মধ্যেই এটাই তারা টিকে রাখতে চায়। তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন তো জামাত ইসলামের লক্ষ্য না। তাহলে এই জোটের মানে এটা কি মূল্য কি থাকলো? তো এরকম একটা আদর্শিক জায়গাটা বা নীতিগত অবস্থানটা যখন কি তুলে ধরলো, তখন তো একটু বেকায়দা অবস্থায় মানে জামাত ইসলামের জন্য এটা অস্বস্তিকর। কারণ তারা যেভাবে সব ইসলামী ভোট এক বাক্সে আনার যে কমিটমেন্ট ছিল, এটা একটা মানুষের মধ্যেও এক ধরনের ইয়ে যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা ইসলাম রক্ষা করার জন্য বা আরো ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা ভোটটা এখানেই দিই, কারণ এখানে সব ইসলামী দলগুলো আছে। এখন দেখা যাচ্ছে যে না, সেটা নাই, এবং বিএনপির সঙ্গে দুই তিনটা দল আছে, যদি খুব সিগনিফিকেন্ট না, কিন্তু মানে বড় দল হিসেবে তো দুইটা প্রতিষ্ঠিত, একটা জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন। সেই ইসলামী আন্দোলন 268টা আসনে তারা নির্বাচন করে, তাহলে এটা তো এই ঘোষণাটা তো তার বড় ধরনের একটা ধাক্কা হলো। তা আমার ধারণা যে এটা তাদের যেই ধরনের প্রথম দিকে যে ধরনের জোশ, সেই জোশটা একটু কমে গেল, এবং ভোটটা ভাগ হয়ে গেল, এবং এটা আলটিমেটলি সুবিধাটা বিএনপির ঘরে যাবে বলে মনে হচ্ছে। জি, ডাক্তার জাহিদ, আপনার কাছ থেকেও শুনতে চাই, এই যে মানে বক্তব্য এখন যে ইসলামিক আদর্শ জামাত গেলে প্রতিষ্ঠিত হবে না, শরিয়া প্রতিষ্ঠিত হবে না, আগেও তাদের বক্তব্য ছিল, জোটের কথাবার্তায় মাঝখানে এগুলো সব ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আগেও তাদের অভিযোগটা এরকম ছিল যে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না, যদি কমিউনিস্টরা আসে তবুও হবে, এরকম একটা বক্তব্য ছিল, কিন্তু জামাত আসলে হবে না। এখন আবার এসে এরকম অভিযোগ, এই অভিযোগটা মানে জোট হলো না তখন এই অভিযোগ, এইটাও কেমন? আর এই অভিযোগের প্রভাবই বা জামাতের উপর কেমন পড়বে? আর এই যে জোটটা হলো না ইসলামী আন্দোলনের সাথে শেষে গিয়ে, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। মানে এই জোটটা শুরু থেকেই এমন সব কথাবার্তা বলেছে, এগুলো জাস্ট পেটি রাজনীতির কথা। সমস্যা হচ্ছে তারা ইসলামী দল বলছেন। আমি একটা উদাহরণ দিই। ইসলামী আন্দোলনের খুব সুস্পষ্ট অবস্থান আছে, যেটা আপনি বলেছেন, যে কমিউনিস্টের হাতেও যদি দেশ চলে যায় ইসলাম পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু জামায়াতে ইসলামীর হাতে যদি দেশ চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম উদ্ধার করা যাবে না। আর মজার ব্যাপার দেখুন, তারা এখন বলার চেষ্টা করছেন তারা বৃহত্তর স্বার্থে একসাথে হচ্ছেন ইসলামী ভোট আনার ক্ষেত্রে। শারমিন, আপনি একটা দলকে, মানে জামায়াতে ইসলামী কি ইসলামী দল? ইসলামী আন্দোলনের ভাষায় আমি এটা যদি বলি, ইভেন
খেয়াল করবেন, বিএনপি ইসলামী দল না, কিন্তু বিএনপিকে ইসলামের শত্রু বলে হুম, ত্যাগ করা হচ্ছে না। জামায়াত ইসলামীকে ইসলামী দল দূরে থাকুক, সে ইসলামের প্রতি নিউট্রালও না, সে শত্রু, কথাটা এরকম। তো তার সাথে আপনি কিসের ইসলামী জোট আসলে করছিলেন এতদিন? তার মানে আপনি একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন ভোটের জন্য, এর বাইরে কিছু না। এইসব দল প্রত্যেকটা ইসলামের নাম নিয়ে এই কাজটাই করছেন। জনগণের ধর্মীয় আবেগকে তারা খানিকটা উস্কে দিয়ে, খানিকটা সুরসুরি দিয়ে চেষ্টা করেছিলেন আনার জন্য। কারণ এই আলাপ আমাদের ওখানে একটা সময় ছিল, যখন ইসলামী দলগুলো মানে নির্বাচন করতে যায়, জনগণ বলতো ইসলাম তো আল্লাহর কাছ থেকে প্রেরিত একমাত্র একটা ধর্ম, আপনাদের মধ্যে এত বিভেদ কেন? সুতরাং ওইটাকেই তারা চেষ্টা করেছেন আনার জন্য। এবং তারা হয়তো ধারণা করেছেন, ওই যে সিনার্জিজম বলে যে একটা কথা আছে, সামটাইমস 2 and 2 makes 5 or 6, হুম, তারা ভাবছিল যদি সবাই একত্র হতে পারে, সবার ভোট যা হবে তার চাইতে বেশি ভোট তারা পেয়ে যেতে পারেন। আসলে এটা মেয়র একটা নির্বাচনে জেতার জোট। এখন যেহেতু সিট নিয়ে ভাগাভাগিতে প্রবলেম হয়েছে, এবং নানান বাহানা, শুধুমাত্র এটা না, আরো খুব ইন্টারেস্টিং বাহানা আছে। হুম, জনাব তারেক রহমানের সাথে জনাব শফিকুর রহমান যখন দেখা করলেন, দেখা করে বাইরে এসে তিনি আসলে এখন গায়ে পড়ে জাতীয় সরকারের আলাপ তুলেছেন। আমরা গতকাল যে ব্রিফিং হয়েছে সেখানে গাজী আতাউর রহমান খুব ক্লিয়ারলি সেটাও তুলেছেন যে আপনি তো এখন জাতীয় সরকারের কথা বলছেন, তার মানে একটা পাতানো নির্বাচন হবে। মজার ব্যাপার, শফিক সাহেব এই পাতানো নির্বাচন যদি করতে চান, এটা আরো বহুদিন আগে করেছেন। ওনারা তখন সরে আসেন নাই, তারা দফায় দফায় সিটের আলোচনা করেছেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা, যেটা মুস্তাফা ফিরোজ ভাই বলছেন যে তাদের মোটামুটি সিগনিফিক্যান্ট ভোট আছে। উনি বলছেন তাদের আমিরকে ডেকে, জামাতের আমির নাকি প্রথম আলোর একটা সার্ভে ধরে দেখিয়েছে তাদের ভোট নাকি 0.1%, তাদের আমিরকে ইনসাল্ট করা হয়েছে। যদিও প্রথম আলো তারা দেখতে পারেন না, আবার ওটা নাকি দেখিয়েছেন, হোয়াট এভার। তার মানে এই ভোটেরও যে পার্সেন্টেজ কত, বা কিছুদিন আগে আরেকটা জরিপ হয়েছে, সেই জরিপটাও তো আসলে এক অর্থে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। যে জরিপটা জামাত বিএনপি কে প্রায় সমান করে দিয়েছে, 1%-এর মতো গ্যাপ আছে। তো সেই জরিপেও তো এনসিপি 7.1% মানুষ নাকি তাকে ভোট দেবে, আহ, আর তাদের যে দল ইসলামী আন্দোলন তাতে 3.1% ভোট দেবে। তো আসলে যেটা মোদ্দা কথাটা হচ্ছে এই, এগুলো প্রত্যেকটা জাস্ট নির্বাচনী কৌশল। প্রত্যেক দল তার স্বার্থ দেখতে চাইছে। ইসলামের ভোট বা ইসলাম যদি তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতেন, তারা অনেক বড় ত্যাগ স্বীকার করতে পারতেন যে কোনো পক্ষ থেকে। আসলে ওরা ত্যাগ স্বীকার করতে পারছেন না, কারণ এগুলো আদতে ইসলামিক আদর্শের দল না, আমি মনে করি। এই ঘটনাটা আমরা ঘটতে দেখলাম। এখন অনিবার্যভাবেই এটা যেহেতু ভেঙে গেল, জামাত খুব বড় বিপদে পড়েছে। এটা শুধুমাত্র যে ভোটের সংখ্যা বা পার্সেন্টেজ তা না, ইসলামী আন্দোলন এবার মাঠে, আমি যেটা অনুমান করি, জামাত যে শরিয়া আইন থেকে সরে এসছে। আমরা তো এই প্রশ্ন জামাতকে করতে পারি, আপনি যদি শরিয়া আইন কায়েম না করেন, আপনার নামের সাথে ইসলাম ব্যবহার করছেন কেন? ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি মানুষকে ডিসিভ করছেন, এটা করতে পারেন না। তো ইসলামী আন্দোলন সম্ভবত খুবই সিরিয়াসলি মাঠে ক্যাম্পেইন করবে। এটা জামাতের জন্য একটা ঝুঁকি তৈরি করার সম্ভাবনা আছে। আর সাম পার্সেন্টেজ ভোট তো কমতেই পারে। আর যদি নতুন কোনো সমীকরণ হয়, যেমন আমি জানি না, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। 2001 সালে কিন্তু ইসলামী আন্দোলন, তখন এটা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, জাতীয় পার্টির সাথে জোট করেছিল। সেই জোটের সাথে আরো 2-3টা ছোট দল ছিল, তারা মিলে একসাথে নির্বাচন করে 14টা সিটে জিতেছিল 2001 সালে। তো জাতীয় পার্টি এখনো মাঠে আছে। আমি জানি না নতুন কোনো সমীকরণ হয় কিনা, এবার সম্ভাবনা খুবই কম, কারণ জাতীয় পার্টির সাথে জোট করার সম্ভাবনা আমি মানে একটু ঝুঁকিপূর্ণ তো বটেই। জি, আমি একটু মানে তার মানে এটা তো পুরনো কথাই। তারপরে জোটে হলে গেলে বন্ধু, আর না যেতে পারলে তখন নানান রকম সমালোচনা, শত্রু, এবং এর প্রভাব আপনি না মনে শুধু তাই করছেন না, যে খুব মজার ব্যাপার, ইসলামী আন্দোলনের সাথে যখন সংকট হচ্ছে, জামায়াতে ইসলামের অ্যাক্টিভিস্টরা, কর্মীরা যা তা লেখা শুরু করেছেন। ইসলামী আন্দোলনের নেতারা যে শেখ হাসিনার প্রশংসা করেছেন, শেখ মুজিবের প্রশংসা করেছেন, ক্লিপ বানিয়ে বানিয়ে ছাড়ছেন, এগুলো এতদিন পর্যন্ত ছিল না। তারা যে শেখ হাসিনা বা স্বৈরাচারের দোসর, তাদের ভাষায়। মজার ব্যাপার, জনাব শফিকুর রহমান আমির স্ট্যাটাস দিয়েছিলেন কিন্তু এটা নিয়ে 2 দিন আগে, যে কেউ পড়ে দেখতে পারেন, যে তাদের বিরুদ্ধে যেন এই ধরনের মন্তব্য না করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে এত অসাধারণ সম্পর্ক, জাস্ট যখন আপনার নির্বাচনের ইয়েটা ভেঙে গেল, তখন পরস্পরের বিরুদ্ধে লেগে গিয়েছেন। এটাই তো হওয়ার কথা। জামাত এখন আবার তারপরে ইসলামী আবার আন্দোলনের যারা সমর্থক আছেন, তাদের চোখে জামাত এখন মওদুদিবাদ, ওটা ইসলাম না, ওখানে গেলে ধর্ম নষ্ট হবে, ধ্বংস একই কথা, হবে, হ্যাঁ। জাস্ট পলিটিক্স, এর বেশি কিছু না। হ্যাঁ, তেমনি এনসিপিও আবার মানে জোটের আগে আগে, জোট হওয়ার আগে আগে খুব তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে দেখতো, এখন সব ঠিক হয়ে গেছে, এখন ভালো বন্ধু হয়ে গেছে তারা। একটু এনসিপির প্রসঙ্গে আসি। এনসিপির আসিফ মাহমুদ, তাকে শুনছিলাম তিনি সাংবাদিকদের ব্রিফিং করছেন। জনাব মোস্তফা ফিরোজ, আপনি শুনেছেন কিনা যে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এই বিষয়টি তিনি জানিয়ে রেফারেন্স দিচ্ছেন, মানে যেটাকে স্ট্যান্ডার্ড ধরছেন। বাংলাদেশ সংবিধান স্পষ্ট বলে দিয়েছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবে না। আসলে এই সংবিধানের নিয়ম তো তাই, কিন্তু এতদিন সংবিধান
এর বিরুদ্ধে, মানে সংবিধান বাতিল হয়ে গেছে, সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হচ্ছে, এরকম বক্তব্য দিয়ে আসেন। এখন সংবিধানকেই একদম স্ট্যান্ডার্ড ধরা, এটাকে আসলে এটাকেই কেমন মনে হচ্ছে? দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে বলতে গিয়ে একটা দ্বৈততারও প্রকাশ পাচ্ছে কিনা? না, আমাদের তো এমনি নির্বাচনের আছে যে যখন সে নির্বাচন করবে তার দ্বৈত নাগরিকত্ব সারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তাকে নির্বাচন করতে হবে, এটা একদম, আমাদের জি। আইনে আছে। কিন্তু অনেকে এটা মানে লুকাচ্ছে, চাপাচ্ছে, সেটা করে করছে। তো ইস্যুটা ভালো, সেটা তারা এই ইস্যুটা বলছে, কিন্তু কথায় কথায় নির্বাচন কমিশন আজকে যেটা বলছে যে কমিশনের নির্বাচন স্থগিত রেখে দরকার হয় নির্বাচন কমিশন পাল্টাইতে হবে। শাপলা কলি যখন কি পাওয়ার আগে তখন এই আওয়াজটা তারা জোরে সোরে বললো, শাপলা কলি পাওয়ার পরে কিন্তু একবারও বললো না নির্বাচন কমিশন পাল্টাইতে হবে। আজকে আবার বলতেছে, কেন বলতেছে? যখনই নাকি তাদের বিপক্ষের কোন মানে প্রার্থী এই সমস্যাটা হচ্ছে তখন কিন্তু সোচ্চার হচ্ছে, কিন্তু নিজেদের বেলায় কিন্তু আর বলতেছে না, নিজেদের কোনো বিষয়ে তারা এই সোচ্চার হচ্ছে না। তো এখানে হলো একটা সুবিধাবাদী জায়গা থেকে তারা সবকিছু কথা বলতেছে। আজকে দেখেন এই যে যে জোটে গেল, এই জামাত সম্পর্কে কি তারা বললো? তারা বললো যে এটা সংস্কারের মুখোশ করে এসে তারা সংস্কার চায় না, এরকম কথাবার্তা। আরো অনেক কথাবার্তা আছে, আপনি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলেই পাওয়া যাবে যে জামাত সম্পর্কে কি কি তারা বক্তব্য রাখছে। এমনকি আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদও করছে। যখন ওই যে ছেলে হয়ে বাপের সাথে লড়তে এসো না, হুম। মিয়া গোলাম পরোয়ারের পর, তখনও তারা একটা আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ করছে জামাত সম্পর্কে। তারপরে সর্বশেষ যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুনের ব্যাপারেও পরোক্ষভাবে তারা তাদেরকে দায়ী করছে। আজকে কিন্তু সব শেষ, এখন বন্দুক হচ্ছে বিএনপির দিকে ফিট করা। এখন জামাতের ব্যাপারে তারা আর কোনো কথা বলছে না, সব এখন সই হয়ে গেল আর কি। তো এইগুলি হলো খুবই, মানে কি বলবো, মানে একটা কমন কোনো নীতি নেই, জায়গা মতন সুবিধা অনুযায়ী তারা কথাগুলো বলছে। এটা তাদের যে একটা স্ববিরোধিতা, এটা ক্ষণে ক্ষণে কিন্তু প্রকাশ পাচ্ছে তাদের ভিতরে, এটা একদম পরিষ্কার। জি, আমি আসলে ঠিক এই স্ববিরোধিতার জায়গা থেকে কথা বলছিলাম। মানে যার কারণে এই বিষয়টাকে উল্লেখ করছিলাম যে দ্বৈত নাগরিকত্ব আসলেই তো সংবিধানে বলা আছে, কিন্তু তারা তো এই সংবিধানকে মানেন না, এই সংবিধান নাকি বাতিল হয়ে গেছে, তারা তো এই কথা বলে আসছেন। এখন মানে যখন সংবিধানকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন, তখন সেটি আসলে দ্বৈততা কিনা এটি ডাক্তার জাহিদের কাছ থেকেও শুনতে চাই। এবং তারপরে আরও একটা বিষয় তিনি বলছেন যে তাদেরকে ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী বলেছেন ব্লাডি সিটিজেন, এটির উল্লেখ করে তিনি বলছিলেন যে ব্লাডি ফরেইনার বিষয়টিও তিনি আলোচনায় এনেছেন এবং বলছেন যে যারা বিদেশের আনুগত্য নিয়েছেন, ব্লাডি ফরেইনার, তাদের মানে তাদেরকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না, এই বিষয়টা তিনি বলছেন। এই সরকারে যখন ছিলেন তখন তো অনেকেই বিদেশি নাগরিক ছিল, তখন তো ব্লাডি ফরেনারদের নিয়ে কোনো আপত্তি থাকে নাই। মানে ব্লাডি ফরেনার নিয়ে এখন এত আপত্তি, বিষয়টা কিভাবে দেখছেন? বা এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এখন যে অবস্থানটা, এটি আপনি কিভাবে দেখছেন? সংবিধানের রেফারেন্স দাটাকে কিভাবে দেখছেন ডাক্তার জাহিদ? আচ্ছা, সংবিধানে আপনি যেটা বলছেন এটা আসলে কনভেনিয়েন্সের ব্যাপার। আমি এটার সাথে একেবারেই একমত যে আপনার যখন সুবিধা যেটা হবে আপনি সেটা করবেন। মানে আমাদের রাজনীতিতে নতুন বন্দোবস্ত টস্ত যেসব আলাপ টালাপ হয়েছে এগুলো কোনোদিনই আমি গ্রহণ করিনি। খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি তারা পুরনো বন্দোবস্তের রাজনীতিই করছেন। সে সময় থেকেই বলছি আমি পুরনো বন্দোবস্ত বলতে খুব খারাপ কিছু বোঝাচ্ছি তা না, মানে পুরনো বন্দোবস্তটা অতি খারাপ কিছু ছিল তা না। আমরা যদি একটা নির্বাচন ঠিকঠাক মতো করে যেতে পারি আমরা আস্তে আস্তে আসলে গ্রো করব, আমি এটা বিশ্বাস করি পুরনো বন্দোবস্তেই। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে তারা সংবিধানটাকে যেভাবে দেখাচ্ছেন, হ্যাঁ সংবিধান তারা এভাবে পছন্দ করেন না, মানেন না, এটা যে অস্তিত্ব নেই বলেন। আবার একই সাথে এটাও সত্য আমাদের যদি নতুন সংবিধান লেখাও হতো সেখানেও এই নিয়মটা থাকতো। আমি নীতিগতভাবে সংসদ সদস্যদের জন্য দ্বৈত নাগরিকত্ব আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম, সেখানে এই প্রস্তাবটা এসেছিল এটাকে রিকনসিডার করা যায় কিনা, বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরকম একটা গ্রুপ তারা আমাদের সাথে দেখা করেছিলেন। তো আমাদের কমিশনে কারো কারো এটার পক্ষে মতামত থাকলে আমি খুব শক্তভাবে এটার বিরুদ্ধে ফাইট করেছি, এটা করেছি। এখন আপনি যেটা বললেন যে আমাদের উপদেষ্টা পরিষদে সরকারের মধ্যে আসলে দ্বৈত নাগরিকত্বের মানুষ আছে, সুতরাং সেই মানুষ থাকাটা একটা অর্থে আবার সুবিধাজনক বিষয় আছে। কারণ হলো এই যে যারা উপদেষ্টা আছেন তারা যে মন্ত্রী, তাদের ক্ষেত্রে যে মন্ত্রীর সব যে যোগ্যতা সংবিধানে লেখা আছে সেগুলো অ্যাপ্লিকেবল হতে হবে
এখন পর্যন্ত কোনো আইনে সেটা ডিফাইন করা হয় নাই। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার নিয়ে একটা অধ্যাদেশ জারির কথা ছিল, গত নভেম্বর এটা হয়েছিল, সেখানে লেখা ছিল সেই অধ্যাদেশটা কিন্তু জারি করা হয় নাই। সেই পয়েন্ট অফ ভিউতে আমি বলতে পারি তারা থাকায় হয়তো লিগাল প্রবলেম আপাতত হচ্ছে না, তবে এগুলো প্রত্যেকটা আগামী সংসদে গিয়ে র্যাটিফাইড হতে হবে। কিন্তু আমিও নীতিগতভাবে বলছি, দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপদেষ্টা থাকা, বিশেষ সহকারী থাকা আমি কোনোভাবেই পছন্দ করি না। যে মানুষটা কোনো না কোনো ফর্মে আরেকটা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করেছেন, তার আসলে এই অধিকারগুলো থাকা উচিত বলে আমিও মনে করি না। জি। আর ওই যে ওই বিষয়টা যে প্রয়োজনে নির্বাচন কিছুদিন পিছিয়ে হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু হ্যাঁ, নির্বাচন, হ্যাঁ, মানে যেন তেন নির্বাচন না করার চেয়ে এরকম ভাবে নির্বাচন করা ভালো, এটি আসিফ মাহমুদের বক্তব্য। একেবারেই না। এগুলো প্রত্যেকটা আসলে এই এই অজুহাত, এই আলাপ কোনো না কোনো ফর্মে উঠবে, সামনে আরো উঠতে পারে। আবার সবগুলো কথাটাকে আমি যে একেবারে তারা মিন করে বলেন তা মনে করি না। আমরা রাজনৈতিক দলের, আবারও বলছি, তারা রুহুল বন্দোবস্তের কথা বলেন, তারা কিন্তু পুরনো রাজনীতি করছেন। হুম, যে আপনি আসলে যা যা বলবেন সব কোনো কোনো কিছু কিন্তু চাপ তৈরির জন্য। আপনি নির্বাচন কমিশন, আমি আবার এটাকে খারাপ ভাবেও দেখি না। একটা নির্বাচন কমিশন যদি এমন হয় যে, আরেকটু ডিটেল বলি তাহলে, যে বাংলাদেশের ইতিহাসে এবারই অত্যন্ত ভারসাম্যহীন নির্বাচন হতে যাচ্ছে। মানে অনেকে যদি কিন্তু বলে, আমি যদি কিন্তু কিন্তু বলছি না, এই নির্বাচনে যদি মোটামুটি ফেয়ার নির্বাচন হয় বিএনপি খুব বড় একটা বিজয় পাবে। তো এই ধরনের একটা পারসেপশনের প্রবলেম হচ্ছে যে এখানে নির্বাচন কমিশন, তারপরে প্রশাসন, পুলিশ, তার এক ধরনের বিএনপির প্রতি অ্যালাইন হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে। এটা হয় বাংলাদেশে, বিএনপি না চাইলেও হয়। দেখবেন, খেয়াল করবেন, তারেক রহমান আসার আগে জোবাইদা রহমান এসেছিলেন 2-3 দিনের জন্য বেগম খালেদা জিয়াকে দেখতে। কয়েকটা পত্রিকার অনলাইনে নিউজ নিয়ে হাঁটাহাঁটি হয়েছে। এয়ারপোর্ট থেকে নামার পর হসপিটাল পর্যন্ত যাওয়ায় 8টা-10টা হেডলাইন করে করে নিউজ করছে। ইনফ্যাক্ট এটা তারেক রহমান বা তার পরিবার বলেননি, কিন্তু আমাদের মিডিয়াগুলো এইভাবে বিহেভ করছে। তো এই ঘটনা প্রশাসন, পুলিশ, এই ঘটনা নির্বাচন কমিশনের ক্ষেত্রেও ঘটতে পারে। সুতরাং তারা যদি এই চাপটা রাখেন এটার উদ্দেশ্যে, দ্যাটস ফাইন। কিন্তু আমি আরেকটা ভয় পাই, সেটা হচ্ছে কোন একটা বাহানায় এনারা নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত হিসাবে এটাকে ব্যবহার করেন কিনা। আমি সেই সম্ভাবনা অনেক আছে তা বলছি না, কিন্তু এটা যদি এরকম হয়, এসব বলে তারা একটা গ্রাউন্ড তৈরি করছেন, কোন একটা প্রেক্ষাপটে তারা নির্বাচন বয়কট করবেন। কারণ হুম, জামাত, এনসিপি এই জোট যদি নির্বাচন বয়কট করে, খানিকটা জাতীয় পার্টি আছে, এটা জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করে, তাদের অনেক সিটে ক্যান্ডিডেট আছে, তারপরে নির্বাচন খুব গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। সে কারণে তারা এক ধরনের চাপ তৈরি না, শুধু এক ধরনের ব্ল্যাকমেইলিং এর জন্য এটা যদি করে থাকেন, দ্যাটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। আদার দেন দ্যাট, যে তুমি বিএনপির প্রতি অ্যালাইন্ড হয়ে যাও না, তুমি নিউট্রাল থাকো, তুমি আমার হুম। রাইটটাও দেখো, এই জন্য যদি চাপ প্রয়োগ করতে হয়, দ্যাটস ফাইন। এসব রেটরিক চলতেই পারে নিশ্চয়ই, রাজনীতিতে। নিশ্চয়ই। আপনিও জনাব মোস্তাফা রেজাকে রেটরিক মনে করেন, নাকি এর মধ্যে আসলে কোনো উদ্দেশ্য থাকতেও পারে যে দরকার হলে নির্বাচন কিছুদিন পিছিয়ে হলেও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন? এর মধ্যে একটা রিটও আমরা জানি হাইকোর্টে দায়ের করা আছে যে অস্ত্র লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন না হওয়ার বিষয়ে সেরকম একটা রিটও আছে, সেটিও এখনো পেন্ডিং। মানে এই যে অনেকগুলো বিষয় আছে নির্বাচন কেন্দ্রিক, এগুলো কি এমনি মানে এমনি হচ্ছে একটা চাপ প্রয়োগ এরকম কিছু, নাকি এটার মধ্যে আসলে কোনো উদ্দেশ্য আছে? এটা তো আজকে তারেক রহমান সাহেব নিজেও ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন না হওয়ার জন্য অনেক রকম মানে ষড়যন্ত্র চলছে। তো ওনাদের তো আসলে নির্বাচন না হলে সবচেয়ে ভালো হতো আর কি। তাহলে সরকারের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় 5 বছর বা 10 বছর, অনেকে তো ডক্টর ইউনূসকে 10 বছর, 20 বছর, 50 বছর রাখতে চায়। ওটা হলে ভালো হতো আর কি। মানে ইউনূস সাহেব তো হয়তো বেশি দিন থাকতে পারতেন না বয়সজনিত কারণে, বাকি যারা তরুণ তারা একটা লম্বা সময় পাইতো আর কি, 20-25 বছর। তো এরকম একটা মনোভাব আছে, কারণ শুরু থেকেই তো যারা নির্বাচনের কথা বলতো এক সময়, তারা ছিল ভিলেন এক ধরনের, যে ক্ষমতার জন্য তারা নির্বাচন চায়। তারপরে কি করবে এখন, ইউনূস সাহেবের মানে মেয়াদ যত বাড়তেছে পরিস্থিতি তত খারাপ হয়ে যাচ্ছে। এখন ছেড়ে দে মাকে দেবাচ্ছি, এখন নির্বাচনটাই হলো, আর এছাড়া উপায় নেই। এখন অনেকটা বাধ্য হয়ে তাদেরকে মানে ঢোক গেল আর কি, সেরকম গেলতেছে নির্বাচনটা। এখন যদি কোন রকম একটা সুযোগ থাকে, তাহলে তো নির্বাচন পিছিয়ে গেলে তো মানে খারাপ না। যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাজা, বিভিন্ন রাজাদের মানে গ্রুপে গ্রুপে রাজাদের সমাহার হচ্ছে, তারা ক্ষমতা ব্যবহার করতে পারতেছে। নির্বাচন হয়ে গেলে তো থাকছে না। তো এটা এগুলো তো মানে মানে বুঝতে খুব রকেট সায়েন্স লাগে না, পরিষ্কার। তো সুতরাং এই সামান্য যে কোনো কিছুতেই হইলেই নির্বাচন কমিশন পাল্টায় দাও, উল্টায় দাও,
শাপলা ফুলি পাচ্ছে না, নির্বাচন কমিশন বাতিল করতে হবে, নতুন নির্বাচনী বন্দোবস্ত অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কমিশনের রিপোর্টের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই দাবিগুলি কোথায়? গণভোটের দাবি কোথায়? কোন দাবি স্থানীয় সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, সেই দাবিগুলি কোথায়? কোনো কিছুই তো আসলে পাত্তা পাচ্ছে না, কারণ পরিস্থিতি এমন যে একেবারে দ্রুত বেগে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত প্রবণতাটা হলো, দেখবেন যে ভাই নির্বাচন কি হবে, ভাই নির্বাচন কি হবে, যে নির্বাচন না হওয়ার মতন কি ঘটনা ঘটবে, আরো 2, 4, 5 জন মারা যাবে হাতির মতন, যাবে, সমস্যা কি? নির্বাচনের সমস্যা কোথায়? আইন শৃঙ্খলা একটা সমস্যা, তার সাথে নির্বাচনটা ট্যাগ হবে কেন? নির্বাচনটাকে ঘিরে সহিংসতা হয় না এমন কোন আছে? ভারতে হয় না? ভারতে আরো শত শত লোক মারা যায়, কিন্তু নির্বাচন কি মানে আটকে যায় নাকি? আর এখানে এমন একটা অবস্থা হলো যে হাদির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনই হবে না। এরকম যদি হাদির মতন যদি আরো 5 জন 10 জন যায়, তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচনটা হবে যাতে হাদির মতন ঘটনা না ঘটে। তো এই কথা কিন্তু উজ্জ্বলস্বরে রাজনৈতিক দলগুলো মানে একটা দুইটা বাদে বাকিরা কিন্তু বলে না। মানে তাদের মনে মনে প্রত্যাশা হলো নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাক, নির্বাচন না। এই ধরনের একটা প্রবণতা তো এখনো পর্যন্ত আছে, কারণ আর গুনে গুনে 26 দিন পরেই সব মানে জারি জুরি ফাঁস হয়ে যাবে। কার কত ক্ষমতা, কার কত ভোট, সব তো বোঝা যাবে। অনেকে তো নির্বাচনে দাঁড়ানোরই সাহস পাইল না, যে জামানত বাজেয়াপ্ত হয়ে যায় কিনা। তো এখন তারা এখনো স্বপ্ন দেখতেছে যে নির্বাচনটা যাতে না হয়, নির্বাচন বাতিল হয়ে গেলে সুবিধা হয়, এই আর কি। কিন্তু মানে তাদের ব্যাপারে তো আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুবই উচ্চাশা করছেন। মানে আমি তরুণদের কথা যাদের নিয়ে কথা বলা শুরু করলাম, যে তারা অনেকেই নির্বাচিত হবেন, শিক্ষামন্ত্রী হবেন বলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারে বলছেন। কিন্তু আমি আসলে প্রশ্নটা আরেক জায়গায় করতে চাই, কারণ আমাদের শুরু থেকে আলোচনাগুলোকে যদি একটু সামারি করি, যে দেখছি যে স্বার্থের কারণে জোট, মানে স্বার্থের সাথে মিললে বন্ধু হলো, না মিললে একদম শত্রু এবং চরম রকমের বিরোধিতা। আবার সুবিধার কারণে কথা বদল, যে কখনো সংবিধান মানি না, এটা বাতিল হয়ে গেছে, আবার কখনো সংবিধানেরই রেফারেন্স, অবস্থানের বদল। এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে, তাতে আসলে মানে নির্বাচন হলো, মানে গণভোটের কথা আমি আসলে আনতে চাচ্ছি, যে গণভোট হলো, তারপরে যে তাদের অবস্থানের বদল হবে না বা তারা সেটি মানবেন, তার কি আসলে কোনো নিশ্চয়তা আমরা মানে রাজনৈতিক দলগুলোর হাতেই তো হবে? তাদের অবস্থান থেকে দেখতে পাচ্ছি। ডাক্তার জাহেদ, আপনার কাছে একটু শুনতে চাই। আগের অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করছিলাম, আর একটা পয়েন্ট একটু বলি। এই নির্বাচনে ইতোমধ্যে যেটি করার কথা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটি লঙ্ঘন হয়েছে, যে 5% নারী প্রার্থী দেবার যে বিষয়টি, সেটি কোনো রাজনৈতিক দল করে নাই। অথচ কথা ছিল জুলাই সনদে বলা আছে ওই মানে যে করা হবে এই সামনের নির্বাচন থেকেই, মানে এই নির্বাচন থেকেই হবে, কিন্তু হলো না। মানে বরখেলাপ দিয়ে শুরু, এবং তাদের যে অবস্থান বদল, সুবিধা বদল, স্বার্থের জন্য, কৌশলের জন্য রাজনীতি, তাতে আসলে তাদের উপর কতটা ভরসা রাখা যায় গণভোটে হ্যাঁ হলেও তার বাস্তবায়ন হবে? গণভোটের ফল আসার পর বিএনপি ফর্মালি হ্যাঁ পাস করার জন্য বলেছে, হাতে ভোট দেওয়ার জন্য বলেছে, তার অবস্থান জানিয়েছে। কিন্তু এটা হয়ে যাওয়ার পর আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, আমি ধারণা করি এটা একটা ডিবেট ট্রিগার করবে, এবং এই ডিবেটটা জন্য আমরা রাজনৈতিক দলকেও যে পুরোপুরি দায়ী করে ফেলতে পারবো তা না। যেমন ধরুন, বিএনপি পুরো ঐক্যমত্য কমিশনে যে ডিবেট করেছে, সে বেশ কিছু জায়গায় তার অবস্থান থেকে সরে এসছে, এবং এর মধ্যে এমন একটা অবস্থান থেকে সরে এসছে যেটা স্বয়ং জনাব তারেক রহমানকে এফেক্ট করে। দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। আমরা একটা সহজ অঙ্ক যদি দেখি, আমি মোটামুটি ধারণা করি যে বিএনপি এই নির্বাচনে জেতার কথা বলছি, আমি ধারণা করি পরের নির্বাচনেও বিএনপি জেতার সম্ভাবনা খুব বেশি, সেটা নিশ্চিতভাবে বলছি না। সেক্ষেত্রে তার সিট অনেক কমে যেতে পারে, কিন্তু সে জিতবে, আমার তাই মনে হয়। তো দুটার্ম ক্ষমতার পরে জনাব তারেক রহমান আর নির্বাচন করতে পারছেন না, তখন তার বয়স হবে কম বেশি 70 একটু বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বেশি বয়স না, উনি চাইলে আবারও প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারতেন, কিন্তু উনি আর পারবেন না। সেটা এরকম জায়গায় তারা ছাড় দিয়েছে, আরো কিছু আছে, আমি ডিটেইলে ঢুকছি না। সে ট্রেড অফ করেছে কয়েকটা জায়গায়, আমি এটা মানি না। আপার হাউস পিয়ার মানি না। আপার হাউস পিয়ার না মানাটা বিএনপির ইললজিক্যাল সিদ্ধান্ত আমি মনে করি, আমি যা রিপিটেডলি বলেছি, কিন্তু ওইটা সিদ্ধান্ত এভাবেই নিয়েছে। বা কমিশন গুলোর ক্ষেত্রে তার যে ধরনের আলাপ হয়েছে, সেই আলাপগুলো নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এখন সেই মাথায় যদি রাখা হয়, তাহলে আলটিমেটলি এই প্রবলেমটা দাঁড়াবে
নির্বাচন মানে হা ভোট যদি জিতেও যায়, বিএনপি ক্রমাগত বলে গেছে আমরা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছি সেই নোট অফ ডিসেন্ট গুলো করতে তারা বাধ্য না, এই ধরনের আলাপ তাদের দিক থেকে আছে। যদি সেটা হয়ে থাকে আমি জানি না, এবং বিএনপি যদি এটা করে যে আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম, বিএনপি যেগুলো করবে না বলছে সেগুলো যখন সে ক্রিটিসাইজড হচ্ছে, সে হয়েছে তো লজিক্যালি ক্রিটিসাইজড হয়েছে। কমিশন গুলো একটা বাদে সবগুলোতে সরকারের ইনভলভমেন্ট কেন থাকবে? কমিশন তো সরকার না, সরকারের পার্ট না, কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি। তো ও যেহেতু করেছে, আমি জানি না নির্বাচনের পর এটা নিয়ে যদি প্রশ্ন ওঠে সেটা কি দাঁড়াবে। তবে আমি এই ব্যাপারে কনফিডেন্ট, যারা যে যে ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেননি, মানে গণভোটের যে গটা আছে যেটা সবাই একমত হয়েছেন, এটা বাস্তবায়িত হতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না, কারণ দলগুলো তারা ওপেনলি কমিটমেন্ট করেছেন, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার যেহেতু বিএনপি হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, এটাও হতে পারে যে তারা তাদের অবস্থান থেকে সরে এসে নোট অফ ডিসেন্ট সহ ওটা তারা ইগনোর করে ক আর খ যেটা আছে সেটা তাদের মতো করে করতে পারে, সেটাও হতে পারে। জি, আসলে কি হতে পারে, মানে প্রশ্নটা ছিল যে জনগণ আস্থা রাখতে পারে কিনা। আমি আসলে সেই জায়গাটাই একটা একটা দ্বান্দ্বিক অবস্থান আছে বলে মানে কেন আস্থা জনগণ। রাখা বলতে এটুকু বোঝাতে পারি আমি যে কমিটমেন্ট গুলো করেছে সেগুলো আমি করব, আমার নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো করবে, এটা জনগণের আস্থা রাখা উচিত। এবং আমি মনে করি এবার আমরা এটা দেখবো। আগে কি হতো, আপনি অনেক কমিটমেন্ট করেও সেটা রক্ষা করতেন না। এবার যে 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 কমিটমেন্ট গুলো করেছে নির্দ্বিধায়, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই, সেগুলো সে করবে, জনগণ আস্থা রাখতে পারে। জি, আমি একটু, জনাব মোস্তফিরোজ, আপনি বলছিলেন না যে যারা নির্বাচন চাইতো তারাই একরকম ভিলেনে পরিণত হয়েছিল। সেই ভিলেনের জায়গায় আমরা বিএনপিকে দেখেছিলাম যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়, মানে বিচারের আগে নির্বাচন চায়, অনেক বিষয়ে বিএনপির দিকে আঙ্গুল ছিল এবং গণমাধ্যমেও বিএনপির অনেক সমালোচনা হচ্ছিল যে বিএনপির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই বিষয়গুলো, বিশেষ করে চাঁদাবাজি তো প্রতিদিনের আমাদের এই আলোচনাগুলোতেও আসতো। ইদানিং বিএনপির এই সমালোচনাগুলো খুব একটা আর আসছে না। এটা কি বিএনপির কৌশলের কারণে, মানে বিএনপি কি কন্ট্রোল করে ফেলেছে বা দলটাকে গুছিয়ে একটা সমালোচনার বাইরে রাখার জায়গায় নিয়ে যেতে পেরেছে, নাকি ওই যে মানে গণমাধ্যম বা সব যে এখন বিএনপির দিকে অ্যালাইন হয়ে যাচ্ছে, এটা তার প্রভাব? আপনার কাছে কি মনে হয়? ইদানিং সমালোচনায় বিএনপি নাই, আগে প্রতিদিন সমালোচনায় বিএনপি একটা বিষয়বস্তু ছিল। আসলে তো চাঁদাবাজি যেটা হচ্ছে এটা তো একটা সামাজিক সমস্যা, এটা তো রাজনৈতিক সামাজিক সমস্যা। এখানে প্রভাবশালী যারা, তাদের আসলে কোনো রাজনৈতিক চরিত্র নেই। তো বিএনপি যেটা করছে, প্রায় 8 থেকে 10 হাজার তারা ব্যাপকভাবে বহিষ্কার করছে। তারপরে তাদের মূল নেতা যখন চলে আসছে বা আসার সময় হয়েছে, ততদিনে যারা যারা তৃণমূল পর্যায়ে যারা যুক্ত ছিল তারা সরে গেছে। এটা তো দলগত ভাবে না, বিচ্ছিন্ন ভাবে হচ্ছে, কিন্তু দলের উপরে বদনামটা আসছে। একটা দলের কেন্দ্রীয় ভাবে একটা মদত দেয়া বা চেইন যদি হয়, তাহলে বোঝা যায় যে বিএনপি আসলে চাঁদাবাজদের দল এরকম। এখন আহ ওই সামাজিক যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে মানে আওয়ামী লীগ সরে গেছে, বিএনপির সুবিধাভোগী যারা তারা আসছে, তাদের একটা রাজনৈতিক পরিচয়। ফলে এটা খুব ভালোভাবে ক্যাম্পেইন করা হয়েছে জামাত, এনসিপির পক্ষ থেকে, যে এরা সব হচ্ছে বিএনপি। তো দিনকে দিন যখন কি মানে আরো পরিষ্কার হয়েছে, তখন দেখা গেছে যে না, এরা মানে এদের সাথে বিএনপির দলীয় কোনো সম্পর্ক নেই। তখন দল কি করছে, খুব বেশ কিছু অ্যাকশন ধারাবাহিক ভাবে নিয়েছে। এমনকি তাদেরকে যখন কি অ্যারেস্টও করছে, তখনও বিএনপি কোনো আপত্তি করেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে বিএনপি তাদেরকে মানে পুলিশকে সহযোগিতা করছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে। তো একটা অপপ্রচার হয়েছে কি, একটা অপপ্রচার আপনি কতদিন চালাবেন? তো চালাতে চালাতে পরে দেখা যাচ্ছে এটা তার কোনো ইয়ে নাই, বেজ নাই, ফলে এটা থেমে গেছে। এখন তারা অন্যান্য বিষয়গুলি নিয়ে ব্যস্ত। বিএনপির এই তারা আচরণবিধি লঙ্ঘন করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, এত সিকিউরিটি কেন? যখন নাকি শফিকুর রহমানের বাসায় এবং তার বডিগার্ড দুই জায়গায় নিরাপত্তা হয়ে গেল, এখন কিন্তু আর সিকিউরিটি নিয়ে তারা কোনো হইচই করতেছে না আর কি। তো এইগুলো কি খুবই মানে একটাও ধোপে টিকতেছে না। দেখেন হাদি নিয়ে যেমন একটা ইয়ে তুললো, মনে হচ্ছে যেন বিএনপির এখানে একটা ইনভলভমেন্ট আছে, বিএনপি যেন শত্রু, বিএনপি কেন এটাকে এ করতেছে না। দিনকে দিন কি হলো, হাদির বড় ভাইকে সরকার চাকরি দিয়ে দিল, কই কোনো প্রতিবাদ তো উঠলো না। তো আর হাদির যে মৃত্যু, তার বিচার কে না চায়? সবাই চাইছে, কিন্তু আপনি জোর করে করে আপনি একে ভিলেন বানাচ্ছেন, অভিযুক্ত করতেছেন।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেটা না, তো এই উজু করতেছে আবার এটা থেমে যাচ্ছে, এই চলতেছে গত 1 বছর ধরে, কিন্তু সেই পরিস্থিতিটাই দেখতেছি। তো শেষ পর্যন্ত আসলে সত্যের জয় হয়। আমার ধারণা যে কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে, যে এই ধরনের নামে ধোঁকাবাজি, মতলববাজি, এইগুলো এখন এত বেশি হয়ে গেছে যে মানুষ বুঝতেছে জানে এইগুলি তো মতলব খারাপ। এখন মানুষ কিন্তু আস্তে আস্তে ডিসিশন মেকের দিকে চলে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। হাদির ভাইয়ের চাকরির বিষয়টা তো একটু কথা বলবো। তবে তার আগে আমি ডক্টর জাহিদের কাছে ওই বিষয়টা একটু মন্তব্য নিতে চাই যে, ওই যেটি বলছিলাম, আমরাই আমাদের এই প্ল্যাটফর্মে সবসময় আলোচনা বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আলোচনার বিষয়টা আমরা শুনতাম, এরকম টক শোর আয়োজন বা সংবাদের আয়োজনে, তখন আসলে বিএনপির এই যে অভিযোগগুলো, সেগুলো খুব বড় করেই আলোচনায় আসতো। ইদানিং যে আসছে না, এটাকে আপনি কিভাবে দেখেন, বা কেন আসলে খুব একটা সেটি আলোচনায় নেয়? বিএনপি খুব সমালোচনার জায়গায় কেন যেন ইদানিং আছে বলে মনে হয় না। আপনারও কি তাই মনে হয় কিনা, বা কেন সেটি একটু আপনার কাছেও জানি। আমারও মনে হয় আসলে ঘটনা যেটা হয়েছে, আপনি একই জিনিস খুব বেশি দিন কন্টিনিউ করে যেতে পারবেন না। আর বিএনপি একটা কাজ খুব ব্রিলিয়ান্টলি করেছে, সেটা হলো মোস্তাফিজ ভাই বলছেন যে আপনি যখন অভিযোগ এসছে প্রচুর বহিষ্কার করেছে। দ্যাট মিনস বিএনপি নিজে প্রবলেমটা রেকগনাইজ করেছে, বিএনপি নিজের জায়গা থেকে বলেছে, এবং আমরা যারা বাইরে আছি আমরা বিএনপিকে কিন্তু সেদিন সবচেয়ে বেশি ধরতে পারবো যেদিন বিএনপি ক্ষমতায় আসবে। হুম। তখন শুধু বহিষ্কার না, তার এই ব্যক্তিদের বিরুদ্ধে তারা কি ফৌজদারি ব্যবস্থা নিচ্ছেন সেই প্রশ্ন আমরা করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই ক্ষমতা তাদের হাতে নাই। মানে ইন্টারেস্টিং, দেখেন ন্যারেটিভ কিভাবে কাজ করে। এই চাঁদাবাজি সহ যে যে অভিযোগ আছে সেগুলোর জন্য প্রধান অভিযোগ করা উচিত ছিল সরকারকে, তাই না? কারণ আমরা সরকার পুষি, সরকার রাখি, তারা এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেবে, জনগণের পক্ষে দাঁড়াবে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সেটা না করে এটা বিএনপির উপরে দায় চাপানো হলো। বিএনপি যেভাবে রিয়াক্ট করেছে সেই কারণে এই পারসেপশনটা তৈরি হয়েছে, এবং বিএনপিও দেখাতে পেরেছে। আবারও এটা পারসেপশন তৈরি করার ব্যাপার, বিএনপি পারসেপশন তৈরি করতে পেরেছে যে তারা এটা এন্ডোর্স করে না, তারা ব্যবস্থা নেবে, এমনকি বিএনপি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, এমন ঘটনাও আছে। সে কারণে এটা চাপা পড়েছে। আরেকটা কারণ আমি মনে করি এই মুহূর্তে আরো কিছু ইস্যু আরো বড় হয়ে উঠেছে, সেটা হলো নির্বাচন হবে কি হবে না ধরনের প্রশ্ন যখন কেউ কেউ করার চেষ্টা করেছেন। আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে কোনোদিন কনফিউজড হই নাই, কিন্তু কিছু কিছু মানুষ সেই ধরনের কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, অনেকদিন ক্ষমতায় থাকা যাবে বা নির্বাচন, এটা হাদি যখন মারা গেল, তাকে হত্যা করা হলো, তখন ওই আওয়াজ কেউ তোলার চেষ্টা করছেন, প্রথম আলো ডেইলি স্টারে যখন হামলা হলো। তো যখন নির্বাচনই হবে কি হবে না ধরনের আলাপ চলে আসে, তখন না এই জিনিসগুলো গৌণ হয়ে যেতে বাধ্য। কারণ মানুষ এটা রাইটলি এদেশের মানুষ বিশ্বাস করে বা বোঝে, নির্বাচনের মাধ্যমে মানে জনগণের প্রতিনিধিত্বশীল একটা সরকার ছাড়া এই স্টেট স্টেবল হবে না। স্টেবল হওয়ার পর আসলে আমার বাকি প্রবলেম গুলো নিয়ে চিন্তা করবো, এগুলো এসে আমাদের সামনে হাজির হয়েছে। প্লাস অনেক ক্ষেত্রে, বিশেষ করে এই আলাপগুলো বেশি কারা করি আমরা, যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে, আমরা শিক্ষিত মধ্যবিত্ত, আমরা লিখতে পারি, বলতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় নিজের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি। তারা হঠাৎ করে দেখলো বাংলাদেশে এমন ভাবে মব তৈরি করা পরিকল্পিত, এটা ঠিক মব না, এটা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে, দিয়ে দেশের সর্বোচ্চ দুটো পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া গেল ইন প্রেজেন্স অফ ল অ্যান্ড অর্ডার। যারা রক্ষা করেন তাদের, মানে পুলিশ ছিলেন, মিলিটারি ছিল, একটা জায়গায় তো বহু সাংবাদিক পুড়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যখন এই ঘটনাগুলো মানুষের সামনে আসতে থাকলো, তখন আসলে যাদের সোশ্যাল ক্যাপিটাল অ্যাটলিস্ট আছে তারা বুঝতে পারছে ওই চাঁদাবাজি সহ আর যা যা আছে এগুলো প্রবলেম হিসাবে মাইনর, রেদার বাংলাদেশকে স্টেবল করতে হবে, বাংলাদেশকে এই ধরনের মানে মবের মূল্য বানানোর চেষ্টা যারা করছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাও আসলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমি ধারণা করি। এবার একটু আসি যে যেটি নিয়ে জনাব মোস্তফা ফিরোজ বলছিলেন যে হাদির ভাইকে চাকরি দেওয়ার সেটি যুক্তরাজ্য মিশনে হাদির ভাই দ্বিতীয় সচিব পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি আসলে মানে এই বিষয়টিকে কিভাবে আপনি দেখেন, যে এই ধরনের পোস্টে নিয়োগের জন্য কি কোনো বিশেষ যোগ্যতা লাগে না? মানে সে হাতির ভাই, মানে ভাই কোটায় এরকম পদে নিয়োগ পাওয়া যায়, আর এরকম নিয়োগের মাধ্যমে আন্দোলনের উপরে কি আসলে প্রভাব পড়বে? এই আন্দোলন কি বন্ধ হবে? কারণ হাদির ভাই কিন্তু বিচারের দাবিতে বলেছিলেন, আপনারাই হাদিকে খুন করিয়েছেন, সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারাই হাদিকে খুন করিয়েছেন, আবার আপনারাই এটিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এটি হাদির ভাইয়ের বক্তব্য। এখন সেই হাদির ভাইকে যুক্তরাজ্য মিশনে চাকরি দেওয়া হলো। জনাব মোস্তফা ফিরোজ। না, এটাই তো মানে খুবই অবাক কাণ্ড আর কি। যাক, তারপর আমি মনে করি যে এটা সরকার তার দায়িত্ব পালন করছে। মানে সরকারের বিরুদ্ধে কার কি অভিযোগ সেটা সরকার আমলে না নিয়ে সরকারের যেটা দায়িত্ব, একটা মানবিক বিষয় এসে দাঁড়িয়েছে, সেই হিসেবে সরকার তার মানে যথাযথ
কাজটাই করছে। এই ধরনের কিন্তু পোস্ট কি আসলে মানবিক পোস্ট, মানে কাউকে দান করা আমি যায় এরকম? না আমি 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 এই পোস্টের গুণাগুণ বা এটার যোগ্যতা অযোগ্যতার আমি এটা করব না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার হয়তো ওইটা বিবেচনা করছে, কিন্তু এই পোস্টটা যদি কূটনৈতিক পোস্ট হয়ে থাকে, আসলে দূতাবাসগুলোর প্রত্যেকটা পোস্টই কূটনীতিক। আমাদের এখানে যেটা হয়, মানে বেশ আমরা অতীতেও দেখছি যে সরকার বেশ কিছু সেলিব্রিটিকে, টকারকে সেই সব জায়গায় নিয়োগ করছে, কিন্তু সেগুলির তো কূটনীতিক অভিজ্ঞতা নেই। এবং এগুলিও আমাদের ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলি আসবে, যে আমরা এই যে কূটনীতিক মিশনে যাদেরকে পাঠাই, এটা কি এক ধরনের মানে একটা ঘুষ হিসাবে উপহার দেওয়া হয় কিনা, এর ফলে মানে মিশন গুলো দুর্বল হয় কিনা, সেখানে কি পেশাদার কূটনীতিকদের বা ব্যক্তিদেরকে পাঠানো উচিত কি উচিত না, সেই বিতর্ক পরে হবে। কিন্তু আপাতত যেটা ধরে নি যে সরকার একটা চাকরি দিছে, সেটা বিদেশি মিশন হোক আর দেশি মিশন হোক, কিন্তু যেভাবে সরকারকে ভিলেন বানানো, সেই সাথে বিএনপি কে ভিলেন বানানোর চেষ্টাটা এই ইনকলাব মঞ্চ থেকে করা হয়েছে, এবং যে ধরনের অশালীন স্লোগান গুলো উচ্চারিত হইতে দেখছি, আমি এটা কোনো বুঝতে পারি না যে যেখানে হাদির ব্যাপারে আমরা সবাই মর্মাহত, দল মত নির্বিশেষে সবাই যেখানে তার জানাজায় গেল, সবার মনকে আন্দোলিত করলো, কিন্তু সেটাকে একটা অংশ ধর্মীয় আবরণে এটাকে একটা ব্যবহার করতে গেল, এবং মানে যারা মানে মানে শোকাহত তাদেরকে ভিলেন বানায় দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা, এটা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত। এবং আমার মনে হয় এইটার একটা সুযোগ এমনিতে অনেকে চেয়েছিল, যে এইরকম সুযোগ আর আসবে না। অনেকে বলছিল যে 5ই আগস্টের পর এটাই আর সুযোগ হাতছাড়া করা যাবে না, এখান থেকে একটা সেকেন্ড রিপাবলিক বা একটা বিপ্লব সংগঠিত করতে হবে, তাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই নাকি সেই আন্দোলন। এই জন্য একটা অংশকে আমরা দেখলাম দৌড়ে দিয়ে সংসদ ভবনের দিকে ঢুকতে। কি তাদের উদ্দেশ্য কি ছিল, সবাইকে আহ্বান জানানো শাহবাগের দিকে আসতে, সারা দেশ কলাপস করে দিবে। এইগুলি চেষ্টাটা ছিল ভেতরে ভেতরে, কিন্তু মানুষের ইনভলভমেন্ট না হলে তো গণ অভ্যুত্থান হয় না, তো সেটা হয়নি। আর যখন কি সরকার তার স্টেপ গুলি দিচ্ছে, তারা বলছে যে এই সরকার আমলে বিচার হবে, চার্জশিট হবে, অনেককে অ্যারেস্ট করছে, তারপরে এই যে সর্বশেষ দেখলাম হাদির ভাইকে চাকরি দেওয়াটা, এইগুলি আসলে সবগুলি মানে যা যা মানে অপচেষ্টাগুলো, আমি বলবো এগুলো অপচেষ্টাগুলো এক এক করে ব্যর্থ হচ্ছে। আজকে আমি প্রসঙ্গক্রমে বলি, আজকে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কন্টেন্ট নিশ্চয়ই দেখছেন, যে এইভাবে নাসরুদ্দিন পাটোয়ারি যেভাবে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলে মির্জা আব্বাসকে চিত্রায়িত করতে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে, বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে। এখন দেখি সোশ্যাল মিডিয়াতে পাবলিক বলতেছে যে আপনি জিতবেন না, আপনি কি বলে কি বলতেছে যে দুদিনের বৈরাগী ভাতের কয়ে অন্ন, এইভাবে কিন্তু পাল্টা কিন্তু আসতেছে, প্রতিরোধ আসতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে কথাগুলো বলে তারা মাঠে নামতেছে, সেগুলি কিন্তু আসলে টেকতেছে না, মানে খাইতেছে না মানুষ। কিন্তু তাদের একটা প্রবণতা যে আর একটা 5ই আগস্টের মতন যে কোনো ফরম্যাটে একটা অভ্যুত্থান ঘটানো, কিন্তু 5ই আগস্ট তো বারবার আসবে না, সেটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আসছে। কিন্তু ওনাদের ভাব যে এই যে আমরা যেহেতু গণ অভ্যুত্থান করছি, সুতরাং আমরা যখনই ডাক দেবো পাবলিক বোধহয় হুড়মুড় করে চলে আসবে। এগুলি অত্যন্ত বালখিল্য আচরণ, সেই আচরণ গুলো আমরা দেখছি। জি, ডাক্তার জাহেদ, আর একটা বিপ্লব, আর একটা অভ্যুত্থান, এই যে প্রচেষ্টা, সেটি জনাব মোস্তাফিরোজ বলছিলেন যে কেন কিভাবে সেটি আসলে কার্যকর হলো না। এই হাদি হত্যাকে কেন্দ্র করে এই বিষয়গুলো আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু সরকারের যে মানে উদ্যোগ, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, সেটি নিয়েও কি আপনি একটু বলবেন যে এই ধরনের পোস্ট কি ঘুষ, উপহার বা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার মতো? আমি একেবারেই মনে করি না, আমি দুঃখিত, এটা সরকারের দিক থেকে মানে এখন উসমান হাদির সাথে জড়িত কোনো বিষয়ে কথা বলা ইজ ভেরি রিস্কি। রিস্কি হচ্ছে আমাদের সেন্টিমেন্ট, যৌক্তিক কারণেই হাদির প্রতি আমাদের সবার সেন্টিমেন্ট আছে, আমরা প্রত্যেকে ইমোশনাল হয়েছি হাদির সাথে। আমার সিরিয়াস মতদ্বৈততা আছে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে, আই ডোন্ট বাই দ্যাট। কিন্তু তার যেভাবে মৃত্যু হলো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং একটা জিনিস জনাব হাদির ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করেছি, যেটা পছন্দ করি, এই যে আমরা একটু আগে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নানান রকম কথার মধ্যে তাদের দ্বৈততা, তাদের ডাবল স্ট্যান্ডার্ড দেখছি। হাদির মধ্যে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড ছিল না।
হাদি জেনুইন ছিলেন, এটা কিন্তু ওনার সাথে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু হাদি যা বিশ্বাস করতেন উনি সেটাই বলতেন। এটা একটা বড় গুণ। এখন হাদির ইস্যুতে কথা বলা ইজ রিয়েলি ভেরি টাফ। তারপরে বলা দরকার আছে, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার যদি আর্থিক সংকটে পড়ে থাকে, সেটার জন্য যদি তার ভাই বা আর কাউকে, আমি জানি না, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, ছোট সন্তান আছে, তাদের জন্য এটা কোনো কিছু করার সুযোগ যদি থাকে, সেটা দেশের মধ্যে এমন কোনো জায়গায় করা যেতে পারতো যেটার জন্য আসলে দেশের এই সুবিধাটা হতো। এবং আপনি যখন বলছেন আহ তার এমন একটা মন্তব্য আছে সরকারকে নিয়ে, তখন সরকার যখন এই ধরনের, স্বাভাবিকভাবে আমাদের মাথায় যে ধরনের তাকে চাকরি দেওয়ার চিন্তার কথা মাথায় আসে, তারপরে অনেক বেশি উঁচু একটা চাকরি, অনেক বেশি বড় একটা চাকরি দেওয়া হয়, তখন কিন্তু এই প্রশ্ন আসবে যে আপনি এইরকম একটা ডিসেন্ট ভয়েসকে শান্ত করে ফেলার জন্য এই কাজটা করছেন কিনা। এটা খুবই লজিক্যালি এটা আসতেই পারে। এবং এই চাকরিটা দেয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিক হয়নি। অন্য কোথাও সরকারের প্রচুর স্কোপ আছে, একটা সরকার চাইলে দেশের মধ্যে যথেষ্ট ভালোভাবে এটি কাউকে প্রোভাইড করতে পারে, সেটা করলেই পারত। জি, একদম। আরেকটা প্রসঙ্গ একটু আনি যে দায় মুক্তি অধ্যাদেশ জুলাই যোদ্ধাদের জন্য সেটি জারি হতে যাচ্ছে, আইন উপদেষ্টা সেটি জানালেন। এইটাকেও আপনারা আসলে কিভাবে দেখেন? এটি আগে থেকেই বলা হয়েছিল, যেমন জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, বা আগেই সরকার দায়িত্ব নেবার পরপরই দেখা গেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এসেছিল। এখন আসলে সেই দায় মুক্তি অধ্যাদেশটাই জারি হচ্ছে, আইন উপদেষ্টা সেই বিষয়ে আমাদের জানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে গণ অভ্যুত্থানকালে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের জন্য এই দায় মুক্তি। আমি এটি একটু জানতে চাই, মানে গণ অভ্যুত্থান তো 5 আগস্টে ছিল, 31 আগস্ট পর্যন্ত যে দায় মুক্তির ব্যাপারটা, এটি আপনারা কিভাবে দেখছেন, জনাব মোস্তফা ফিরোজ? দায় মুক্তির এটা আসলে পার্লামেন্টের উপর ছেড়ে দিলে ভালো হতো, কারণ আহ, এটা এর আওতায় কারা আসবে না আসবে আমি কিন্তু এখনো পরিষ্কার না। কারণ একটা ঘটনা হলো, মানে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পর একদিন বা 2 দিন এটা ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ, সেটা কে অ্যালাউ করা যায়। কিন্তু তারও পরবর্তী সময় পর্যন্ত ক্রমাগত ভাবে মব হয়েছে। সেটা কি আসলে মানে অভ্যুত্থানের পার্ট, নাকি এটা লুটপাটের একটা অংশ, সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এটা ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে চাই। সুশীলা কার্কি কিন্তু বলছে যে যারা আহ, মানে অভ্যুত্থান করছে, আন্দোলন করছে, এতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা আন্দোলন অভ্যুত্থানের নামে যারা লুটপাট করছে, বাড়িঘরে আগুন দিছে, তাদের কিন্তু দুষ্কৃতিকারী হিসেবে সরকার চিহ্নিত করবে। তো এইটার ব্যাপারে আমারও বক্তব্য হলো এই, যে কোনটা গণ অভ্যুত্থানের অংশ আর কোনটা গণ অভ্যুত্থানের অংশ না, কোনটা লুটপাট হয়েছে, সেইটা চিহ্নিত করা দরকার এবং সেইভাবে দায় মুক্তিটা হবে। এখন লুটপাটকারীদেরও যদি দায় মুক্তি দেওয়া হয়, আবার গণ অভ্যুত্থানকারীদেরও যদি দায় মুক্তি দেওয়া হয়, তাহলে দুইটা তো এক হয়ে গেল। এইটা যেহেতু খুবই স্পর্শকত রাজনৈতিক বিষয়, এটা নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিলে ভালো হতো, যে তারা একটা সংসদে একটা দায় মুক্তির অধ্যাদেশ বা আইন একটা তারা পাশ করলে আমার মনে হয় এটা ভালো হতো। জি, ডাক্তার জাহিদ। আমি মুস্তাফিজ ভাইয়ের সাথে একমত। মানে ধরুন আপনি একটা অধ্যাদেশ জারি করলেন, অধ্যাদেশের আয়ু ততক্ষণ যতক্ষণ এটা সংসদ বসবে না, পরবর্তী সংসদটা, এবং সংসদ যদি পাস না করে এটা নাল এন্ড ভয়েড হয়ে যায়, তার মানে ধীরে ধীরে এটা সংসদের কাছেই যাবে। আমি ধারণা করি সরকার আগামী সংসদের উপর একটা চাপ তৈরির জন্য আগে ভাগে কাজটা করে দিয়েছে। আগামী সংসদ যদি এটা পাস না করে, সে সরকারের উপরে চাপ তৈরি হবে। এখন আমি একটা জিনিস একটু ডিফার করি মুস্তাফিজ ভাইয়ের সাথে, সেটা হলো নেপালের সাথে আসলে বাংলাদেশের তুলনা চলে না। চলে না কারণ হলো, ইভেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সাথে 90-এর গণ অভ্যুত্থানেরও তুলনা হয় না। ওটা গণ অভ্যুত্থানও ছিল না এক অর্থে, এটা আসলে রাজনৈতিক দলের অর্গানাইজ মুভমেন্ট ছিল। এরশাদ পতনের পরও বাংলাদেশে খেয়াল করবেন পুলিশ বাহিনী পালিয়ে যায়নি। তার মানে এরশাদ এমন ভাবে তার 9 বছরে পুলিশকে ব্যবহার করেন মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য, যে সে পালাতে হবে। আমি যদি প্রশ্ন করি আমাদের সব পুলিশ পালিয়ে গিয়েছিল কেন, ওরা কি করেছিল যে ওর এইটুকু সাহস হয় নাই আমি পুলিশ স্টেশনে থাকবো, কেন পালিয়ে না, গিয়েছিল? খুবই যৌক্তিক প্রশ্ন, কিন্তু ধরেন মানে পুলিশ যখন, পুলিশকে ওই যে বানিয়াচংয়ের ঘটনা মাহাদি যেটি বলছেন, পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে বা পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন পুলিশ পালাবে না? আমি আসছি পুলিশের ওপরে হামলা, পুলিশের ওপরে পুলিশ যে বল প্রয়োগ, বাংলাদেশের ইতিহাসে পুলিশ কোনোদিনও এই পরিমাণ বল প্রয়োগ করেনি, এই পরিমাণ হত্যাকাণ্ড ঘটায়নি, এবং ওই মুভমেন্টের মধ্যে কিছু ঘটনা ঘটেছে। আমি যে কথাটা বলতে চাইছি, নেপালে একটা বৈধ
সরকার ছিল, যে সরকারটা আন্দোলন দমনে কিছু বল প্রয়োগ করেছে। পরবর্তীতে এই ডিসরাপশনটা ওখানে বাংলাদেশে যতটা, আমি আবারও বলছি, আমি সাফাই গাইছি না, কিন্তু এই প্রেক্ষাপটে যখন একটা স্টেটের কোনো স্ট্রাকচার বিরাজ করে না, সেখানে যে পরিমাণ ভায়োলেন্স পরবর্তীতে হওয়ার প্রবাবিলিটি থাকে, নেপালে ওই প্রবাবিলিটি কম ছিল। কারণ আমরাই দেখেছি 90-এর পরে তো এরকম হয় নাই, 90-এর পরে এই পরিস্থিতি হয়নি তো। মানে জাতীয় পার্টির নেতারাও পালিয়ে যান না, তাদের জীবন ঝুঁকিতে ছিল না, জেলে গেছেন, জেলে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ক্যাম্পেইন করে 35টা না 36টা জিতে জিতে গেছেন জাস্ট পরবর্তী ইলেকশনটাতে। সো বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে। এখন আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমি নিজেও আসলে নিশ্চিত নই, কারণ কাট অফ ডেটটা কবে হবে, 31 অগস্ট যদি হয়, এর মাঝে আসলেই ফ্যাক্ট ততদিনে তো সরকার তৈরি হয়ে গেছে, সরকার ক্ষমতা নিয়েছে, তারপরও কতদিন পর্যন্ত আমরা আসলে ছাড়গুলো দেব, এই প্রশ্নগুলো নিয়ে ডিবেট হওয়া উচিত ছিল। এটা যে হঠাৎ করে একটা অধ্যাদেশ লিখে দিলাম, এই কাজটা ঠিক নয়। যে সংসদে হলে লাভ যেটা হতো, এই ডিবেট গুলো হতো, আপনি যখন এই তারিখটা সামনে আনবেন তখন এই ডিবেট গুলো হওয়ার সুযোগ তৈরি হতো। তবে কোনো না কোনো ফর্মে একটা দায় মুক্তি আসলে লাগবে, এটা দরকার আছে। আমি এটা ডিউরেশন টেনিওর কতদিন হবে সেটা নিয়ে আমি নিজেও আসলে এখনো পুরোপুরি নিশ্চিত নই। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, আপনাদের দুজনকেই, এবং দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি আইবিটিভি এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ।